আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা কেমন আছেন? আশা করি ইনশাআল্লাহ ভালো আছেন। একটা গুরুত্বপূর্ণ খবর বলতেছি, সেটা হলো বাংলাদেশে 30টি ব্যাংকের কর্মকর্তা আমেরিকা যাচ্ছে। এটা আমার ব্যক্তিগত মতামত, এটা মনে হয় শুভ না। কারণ বাংলাদেশের 30টি ব্যাংক কর্তৃপক্ষ যদি যুক্তরাষ্ট্রে যায়, তাহলে আমাদের তথ্য ব্যাপারে কি আলাপ আলোচনা করার জন্য যাচ্ছে, না হলে একসাথে 30 জন যাওয়ার কারণ কি? তো এটা সরকারের জন্য ভালো হবে না, প্লাস আমাদের জন্য ভালো হওয়ার কথা না। তারা কেন যাচ্ছে, কী জন্য যাচ্ছে? ডোনাল্ড আসার পরেই এত ব্যয়বহুল খরচ দিয়ে আমেরিকায় যাওয়া, বাংলাদেশে কি হচ্ছে আল্লাহ ভালো জানে। ব্যাংকের এখন করুণ দশা। আমেরিকা ভালো চোখে দেখবে কি খারাপ চোখে দেখবে সেটা আমেরিকাই ভালো জানে। তাহলে দেখতে থাকেন। এর মধ্যে ভারতীয় সংবাদ মাধ্যমে খবর এসেছিল ভারতীয় হ্যাকাররা চুরি করে নিয়েছে বাংলাদেশ ব্যাংকের বিপুল পরিমাণ রিজার্ভ। যদিও বাংলাদেশ ব্যাংক বিবৃতির মাধ্যমে খবরটিকে ভুয়া বলে নাকচ করে দিয়েছে। এবার বাংলাদেশের সরকারি বেসরকারি খাতের 30টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা এমডি একযোগে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন, জানিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে দেশটির গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। ব্যাংকের টাকা ব্যয় করে এত এমডির একযোগে বিদেশ সফরে যাওয়ার কেউ কেউ সমালোচনা করলেও শীর্ষস্থানীয় একটি ব্যাংকের এমডি গণমাধ্যমকে জানিয়েছেন তারা যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস বা বিচার বিভাগের আমন্ত্রণেই যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। ওই কর্মসূচির শেষে 4টি ব্যাংকের এমডি অফশোর ব্যাংকিং এর আওতায় প্রবাসীরা যাতে দেশের ব্যাংকে ডলার জমা করেন তা নিয়ে প্রচারণামূলক অনুষ্ঠানে যোগ দিবেন। অফশোর ব্যাংকিং হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের মালিকের নিজের দেশ ব্যতীত অন্য কোনো দেশের ব্যাংক অ্যাকাউন্টে টাকা রাখার পদ্ধতি। ট্যাক্স সুবিধা, সম্পদের নিরাপত্তা ও উচ্চ সুদ হারের জন্য অনেকেই এই পদ্ধতি অবলম্বন করে। অর্থনীতিবিদদের কেউ কেউ ব্যাংক কর্মকর্তাদের একযোগে বিদেশ সফরের সমালোচনা করলেও অন্যরা বাণিজ্যের দিক দিয়ে কিছু সুফল আনতে পারে বলেও মনে করছেন। যদিও ব্যাংকের কর্মকর্তারা বলছেন এটি বিনোদনমূলক কোনো সফর নয়, বরং ব্যবসা বাণিজ্যের স্বার্থেই তারা এই সফরে যাচ্ছে। চোখ রাঙানি দিচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। আশঙ্কা করা হচ্ছে আইলা এবং আমফানের মতো ক্ষতি হতে পারে রেমাল। 25 মের পর যে কোনো সময় আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি। আবহাওয়া অধিদপ্তরের ইঙ্গিত, ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে আঘাত আনতে পারে। এরপরে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরে সেটি আরো শক্তিশালী হয়ে উঠতে পারে, যা এগিয়ে যেতে পারে উত্তর ও উত্তর পূর্ব দিকে। আর 25 মে সন্ধ্যার পর ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিকে এগিয়ে আসবে। পাতাগুলো থেকে কিন্তু সেই উৎপন্ন হচ্ছে যে সুতা, সেই সুতা থেকে তৈরি হচ্ছে জামদানি, শাড়ি সহ যে নিত্য প্রয়োজনীয় জিনিস হচ্ছে সেগুলো। তো একজন নারী উদ্যোক্তা যার নাম মাসুদা ইসলাম, তিনি কিন্তু এখানে দীর্ঘ কয়েক বছর গবেষণা করে কিন্তু এই আনারসের পাতা দিয়ে সুতা উৎপন্ন করেছেন। ওখানে আমি গেছি, বিআরটিসির সঙ্গে আমি কাজ করেছি। আমি গভর্নমেন্ট প্রতিষ্ঠানের সঙ্গে সবসময় কোলাবোরেট কাজ করি এবং আমার নিজস্ব অধ্যয়ন নাই। তো সেটা করতে চাই 2007-8 2 বছর কাজ করার পরে বড় একটা কাহিনী, ছোট্ট কাহিনী, কিন্তু ওটাই আমার শুরু। আমি হেঁটে যাচ্ছি, আমার পায়ের সঙ্গে শাড়ির সঙ্গে আনারসের পাতাটা ওই যে কাঁটাগুলি আছে না, লেগে যাচ্ছে। একবার খুলে ফেলে দিলাম, দেখি যে আবার লেগে যাচ্ছে। ওটা ছিঁড়ে নিয়ে একটু রাগ উঠে গেছে, ভাঙছি, ভেঙে দেখি যে না ভাঙে না, মট করে ওর ভিতরে কিছু আছে। এরকম করে ইয়ে করে দেখি ওর ভিতরে আঁশ আছে। আমি কি ব্যাপার, এটা তো আঁশ। হাতে নিয়ে গেলাম, আমার টোটাল প্রোগ্রাম, টোটাল ট্রেনিংগুলি শেষ করলাম। করার পরে ওটা আমি বিএডিসি, ওখানে আমি 2 দিন 3 দিন করে থাকতাম ওদের ইয়েতে। নিয়ে এসে আমি তখন ওটাকে খুঁটে খুঁটে দেখলাম যে ভিতরে তো আঁশ, সুন্দর আঁশ। পরে ওদেরকে বললাম যে এটা তোমরা জানো? বলে যে হ্যাঁ, এটা থেকে আঁশ বের করে আমরা সুতা টুতা দিয়ে কাঁথা টাথা করি, ফুল টুল করি, সনাতন অবস্থায় কিন্তু করে। এই তখন থেকে আমার শুরু হলো 2009 থেকে আনারসের পাতা থেকে আঁশ বের করে, এবং সেই আঁশটা অদ্ভুত সুন্দর আঁশ এবং অসম্ভব টেকসই একটা জিনিস। এরপরে এটা নিয়ে আমি প্রতিনিয়ত এটা নিয়ে আমি কাজ করা শুরু করলাম, যে এটা দিয়ে কী করা যায়, কী করা যায়, কী করা যায়। এইভাবে করতে করতে এই বিভিন্ন রকম প্রোডাক্ট, বিভিন্ন রকম এই যে অন্যান্য আইটেমগুলি যেটা এটা করে পরে আমি দেখলাম যে না, এত সুন্দর একটা জিনিস, একটা এক্সপেন্সিভ জিনিস। আর এর মধ্যে আমি জানি জাপানিজরা যে এই যে ফুলটা বাঁধে সেটা কিন্তু এই আনারসের ফাইবারের যে ইয়াটা, সিলটা, এটা থেকে। আর
আমি নেট ঘেটে দুনিয়া ঘেটে যেটুকু দেখেছি, ফিলিপাইন্সটা 2011-তে আনারসের এই সিল্ক মানে কাপড় ওরা বের করেছে। তখন থেকে আমার মাথার ভেতরে এটা, মাঝখানে করোনার কারণে কিছুটা ব্রেক ছিল, কিন্তু একটা কিছু উদ্ভাবনী মাথায় থাকলে না ওটা পোকার মতো ঘুমাতে দেয় না। এরপর এটাকে কালার করে এটাতে যদি আমরা কাজ করি কাশ্মীরি শাল হয়ে যাবে কিন্তু। এরপরে ফাইনালি যায় তখন আমার মনে হলো যে কমন থেকে আরো আনকমনে আমাকে যেতে হবে। আর আমার মাথার ভিতরে একটা জিনিস সবসময় কাজ করতো যে আমি আমাদের জামদানি পৃথিবীর কোথাও হয় না বাংলাদেশ ছাড়া। তারপরে আমি এই জামদানিটা শুরু করলাম এবং এটা করে তখন আমার মনে হলো যে আমি অনেক সময় হয় না যে খুব ক্লান্ত অবস্থায় এক গ্লাস ঠান্ডা পানি খাইতে তৃপ্তি, আমি সেই তৃপ্তিটা আমি পাইছি। সত্যি কথা, অন্য কার কাছে কেমন লেগেছে আমি জানি না, বাট এটা আমাদের জন্য আমার মনে হয়েছে যে হ্যাঁ এটা আমার সব, এরপরে আর আমার কিছুর দরকার নাই, এটা দিয়ে আমি এখন অনেক কিছু করতে পারবো। এই জামদানি এতদিন এটা আমি ওইভাবে প্রকাশ করি নাই, কারণ হলো যে আমাদের দেশে তো নকলবাজার শেষ নাই, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আমাদের প্রতিবেশী বলেন, পার্শ্ববর্তী বলেন, যারাই বলেন, বিশ্বে সবাই কিন্তু একজন আরেকজনকে কামড়াই খাচ্ছে। তো যাই হোক, সেই আনারসের এই জামদানি পর্যন্ত আমি এসেছি আলহামদুলিল্লাহ। আর এবং এটা যেটা 18 মাসে একটা গাছ থেকে একটা ফল হতো, আর সেই ফলটা 25 থেকে 30 বর্তমান বাজারেও তার বেশি কৃষকরা পায় না কিন্তু। আর এই পাতাগুলি ফেলে দেয়, এই পাতাগুলি ওদের জন্য একটা বোঝা, যন্ত্রণা। এই পাতা থেকে আঁশ বের করে, এই আঁশ বের হচ্ছে, এই আঁশ থেকে বিভিন্ন রকম কাপড় হচ্ছে। আর পাতা থেকে যখন আঁশ বের করা হচ্ছে তখন যে ইয়েগুলি বের হয়, যে সবুজ গাছগুলি বের হয়, এটার থেকে আর মূল টুল যেগুলো আছে সেগুলি সহ জৈবিক সার হচ্ছে। তখন দেখা গেল যে আমি যে মানে বিষমুক্ত আনারসের প্রথম প্রকল্প নিয়েছি আমি, এটা আমার সফল, যে আমার রাসায়নিক সার লাগতেছে না, জৈব সারই কিন্তু ব্যবহার হচ্ছে এবং ফলন অনেক সুন্দর হচ্ছে। তাহলে একটা মানে গাছের ফল থেকে মূল, পাতা থেকে ছোকলা, প্রত্যেকটা জিনিস কাজে লাগছে, যেটা এতদিন পর্যন্ত এটা এরকম করে কেউ ভাবে নাই। দীর্ঘদিন আমি একদিনে ভাবনা এটা পাইনি, দীর্ঘদিন। তো এখন আনারসের ফল যেটা, এটা দিয়ে জ্যাম, জেলি, জুস, তারপরে প্রক্রিয়াজাতকরণ করে কাঁচা আনারস, ড্রাই আনারস সবই আমরা করতে পারবো। এই যে ছোকলাটা আছে, আপনাদের মারা কর্তব্য বলছে জানি না, আমাদের মারা বলতো, আমরা পেয়ারাটা ওইরকম করে দাঁত দিয়ে ছিলে ছিলে খেতাম, বকা দিত, এই পেয়ারার ছোকলার মধ্যে ভিটামিন বেশি। যে কোনো ফলের কিন্তু ভিটামিনটা ছোকলাতে থাকে বেশি। তো আনারসে কত ছোকলা ফেলে দেয়, এটাকে মানে ইয়ে করে, এটার জন্য ক্যান্ডি এবং হলো ভিনেগার অত্যন্ত দামি হয়, যেটা বাইরে থেকে মানুষ অনেক দাম দিয়ে নিয়ে আসছে, সেটা আমাদের এই ছোকলা থেকে হচ্ছে। পাতা থেকে আমাদের আঁশ বের হচ্ছে, সে আঁশ দিয়ে আমাদের না বিশ্বের সর্বোচ্চ মানে ডিগ্রিধারী যেটা বলবো। আর আমাদের দেশে বটেই তো, আমাদের দেশের জামদানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, এবং বাংলাদেশের জামদানি বিশ্ববিখ্যাত, সেটা আমি করে ফেলছি ইনশাল্লাহ। Subscribe with share and like. Press the bell icon. Thank you.